এবার খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ককে দুর্বৃত্তের গুলি, চিকিৎসা দেয়া হচ্ছে মেডিকেলে। 11টার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা 250 ফিট আসেন, মোতালেবকে গুলি করছে। আমি তো কি হয়েছে কয় আপনার ছেলেরে গুলি করছে কেন, তাড়াতাড়ি নামেন। সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। ঢাকা 10 থেকে মনোনয়নপত্র তুলে প্রার্থী ভোটারদের নিরাপত্তা চাইলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ভোটের পরিবেশ বজায় আছে দাবি সিএসির। ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই। যত ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতির জন্য ইতিবাচক মত বিভিন্ন দলের নেতাদের। সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়লে হবেন ইতিহাসের অংশ। এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করত, এটাই জনপ্রত্যাশা। সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা এটা আমরা ইতিবাচকভাবেই দেখি। স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠুর তেলেশমাটি বেনামে এবি ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট, ৩,০০০ টাকার ভাড়ার দোকান দেখিয়ে প্রায় শত কোটি টাকা ঋণ। মত প্রকাশের স্বাধীনতার চেয়ে এখন বেঁচে থাকার অধিকারই গুরুত্বপূর্ণ মন্তব্য মাহফুজ আনামের। অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে এক হওয়ার আহ্বান ফখরুলের। সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় শুধু সচেতন হয়ে চলবে না, রুখে দাঁড়াবে। এখন রুখে দাঁড়ানোর সময় মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। খুলনায় এবার এনসিপির সহযোগী সংগঠনের এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত মোতালেব শিকদার জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক। পুলিশ ও পরিবারের সদস্য জানান, নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে বেলা 11টার দিকে পথচারী মোতালেবকে আহত অবস্থায় হাসপাতালে আনেন। চিকিৎসকরা জানান তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। কানের পাশে লেগে গুলি বেরিয়ে গেছে। মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কে বা কারা তাকে গুলি করেছে এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 11টার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা 250 ফিট আসেন, মোতালেবকে গুলি করছে। তারপর আমরা 250 ফিটের কাছাকাছি আসছি, তখন আবার ফোন দিচ্ছে যে আপনারা সিটি ইমেজিং সেন্টারে যান। তা ওইখানে গেছি, যাইয়ে দেখছি যে এই অবস্থা। তারপরে আমরা আবার সিটি স্ক্যান করে নিয়ে 250 ফিট আসছি। আমার বৌমা ফোন দিছে, কানছে, ফোনে কথা কাছে। আমি মনে করছি আমার পুতনি হয়তো অসুস্থ হয়ে পড়ছে। আমি তো কি হয়েছে কয় আপনার ছেলেরে গুলি করছে কেন, তাড়াতাড়ি নামেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। যাচ্ছি তার কাছে। প্রবীর, হামলায় কারা জড়িত সে সংক্রান্ত কোনো তথ্য কি পেলেন? ঘটনা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। ঘটনা সম্পর্কে নানান বক্তব্য রয়েছে। কেউ বলছে কোনো এক বাড়িতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, কেউ বলছে তিনি তার প্রাইভেট কারটিতে ছিলেন, সেখান থেকে নামার সময় গুলিবিদ্ধ হয়েছেন। আবার কেউ বলছেন তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, তার সামনে দাঁড়িয়েছিলেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রচারণায় যাবেন দলের পক্ষে। তখনই দুর্বৃত্তরা পথচারীর বেশে গুলিবিদ্ধ করে, এমন নানান কথা রয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কারা আসলে কি কারণে সেটি ঘটিয়েছে সেই বিষয়টি এখনও পর্যন্ত পুলিশ স্পষ্ট নয়। আমরা যে ওয়ার্ডটিতে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের, সেই ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়ার পরে তার ব্যান্ডেজ করার পরে এবং বলি তার যে গুলিটি করেছিল মাথার দিকে,
সেটি সৌভাগ্যক্রমে তার মাথায় গুলিটি না লেগে জাস্ট কানের একটা পাশে কান ছুঁয়ে শরীরের একটা অংশ মাংস ছুঁয়ে আসলে সেই গুলিটি বেরিয়ে গেছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন এবং তিনি শঙ্কামুক্ত আছেন। তবে তাকে এই মুহূর্তে পুলিশ হেফাজতে অর্থাৎ নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানেই হাসপাতালেই পোস্ট অপারেটিভ যে জায়গাটি আছে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দলীয় নেতাকর্মী যারা এখানে এসেছিল তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, কয়েকদিন ধরে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে প্রশাসনকে জানিয়েছিল, কিন্তু সেই বিষয়টি প্রশাসন এখনো গুরুত্ব দেয়নি। এবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, একই সাথে কারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই বিষয়টি তারা দ্রুত সময়ের মধ্যে এই গুলিবিদ্ধের করার সঙ্গে জড়িত এবং কাদের গুলিতে তিনি আহত হয়েছেন সেটি পুলিশ আসলে খুঁজে বের করার চেষ্টা করছে। মাফি। জি প্রবীর, ধন্যবাদ আপনাকে। হাদির ঘটনার পর এই ধরনের ঘটনা এনসিপির নেতার উপরে এটা আসলে দুঃখজনক এবং আতঙ্কের বিষয়। আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি আমরা সেখানে যুক্ত হচ্ছি। সম্পর্কে মিডিয়াকে আপনাদের বিস্তারিত অবহিত করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সার্বিক প্রস্তুতি সম্পর্কে সবাই আলোচনা হয়েছে। আপনারা জানেন আলোচনায় ছিলেন এবং আগে ইউনিভার্সিটি প্রক্টর এবং নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা দায়িত্ব ছিলেন তারও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচন সমূহ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি একইভাবে এই জগন্নাথ ইউনিভার্সিটি যে নির্বাচন এই আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে এবং অন্যান্য শিক্ষক, ছাত্র এবং আমাদের সহযোগিতা এবং আপনাদের সবার সহযোগিতায় এটা খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই পবিত্র উৎসব যাতে ধর্মীয় ভাব গম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ, শৃঙ্খলমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড়দিন ও 31st নাইটের কোন প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেট করে কোন অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে গুলশান, বনানী সহ রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বড়দিন ও 31st নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে সেই বিষয়েও জিএমপিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়া এই উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সবাই আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আরো বেশি হারে গ্রেফতার করা, গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করা এবং নিবিড়করণ করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনার সময় নিরাপত্তায় বিশেষায়িত বাহিনীকে স্ট্যান্ড বাই রাখা, ঢাকা মহানগরী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থান সময় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা, পুলিশ সদর দপ্তরের এই কন্ট্রোল রুমের মাধ্যমে তার নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন করা। আপনারা জানেন যে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাঁচা ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেভিল হ্যান্ড ফেজ 2 অপারেশনের অংশ হিসাবে 2000 চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে প্রাইভেট কার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ 3 ভাগের 2 ভাগে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বোর্ডিয়ন ক্যামেরা ব্যবহারের বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাছাড়া সবাই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা, সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধে
ব্যবস্থা গ্রহণ, জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড ও তদন্ত অগ্রগতি, দেশের অস্থির সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শীর্ষ সন্ত্রাসীর গ্রামীণ ও পরবর্তীতে সন্ত্রাসী কার্যক্রম ও প্রতিরোধ, নির্মূল, নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা, গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি, অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, সীমান্ত প্রত্যন্তরের পরিস্থিতি, রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম সচিবালয়ে, সেখানে ব্রিফ করছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরকারকে লেভেল প্লেইং ফিল্ড, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুর নাগাদ ধানমন্ডির নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জানান, সরকারের 1.5 বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনী আসনের উন্নয়নে। জুলাই অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে, এই মন্তব্য করে আসিফ মাহমুদের শঙ্কা, নিরাপত্তা ঘাটতির কারণে প্রচারণা বাধাগ্রস্ত হতে পারে। ঢাকা 10 আসনে এরই মধ্যে পোস্টার ও নির্বাচনী বুথ বসিয়ে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নিজে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন আসিফ মাহমুদ। বলেন, নানা গোষ্ঠী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। জনগণকে সাথে নিয়ে নির্বাচনে জয়ের আশাবাদ এই তরুণ নেতার। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে, এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না। ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি মনে করি সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। ওসমান হাদির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে, তবে ভোটের পরিবেশ পরিপূর্ণভাবে বজায় আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেছেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। একই সাথে প্রার্থী ও ভোটারদের ভয়ও কেটে যাবে। দুপুরে তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রম কমিশন সন্তুষ্ট বলে জানান সিইসি। প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে করার কথা উল্লেখ করে তিনি বলেন, 25 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সবাই দেশের মঙ্গল চাই। আমরা আইএফএস থেকে আরম্ভ করে ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করব। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন, ভয় কেটে যাবে। দিন যত ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ, দেখবেন। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতির জন্য ইতিবাচক বলে মন্তব্য করে জামায়াত, এনসিপি সহ দলগুলো। বিএনপির শীর্ষ নেতাকে স্বাগত জানিয়ে তার কাছে জবরদস্তিমূলক রাজনীতির অবসান প্রত্যাশা করেন তারা। নেতারা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ তৈরি করা গেলে তারেক রহমানের রাজনীতির ইতিহাস হবে অনন্য ও দীর্ঘমেয়াদী। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। প্রায় 17 বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে স্মরণকালের সর্বোচ্চ জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই আগমনে দেশে না ফেরা ঘিরে রাজনৈতিক সমালোচনার যেমন অবসান হতে যাচ্ছে, তেমনি সংকট মোকাবেলায় তারেক রহমানকে সমাধান মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক। 15-16 বছরে তার যে রাজনৈতিক দলগুলো, সহযোদ্ধা মিত্র রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির টানাপোড়েনের যে জায়গাটা আছে, সেই সংকটের একটা সমাধান হবে তারেক রহমানের উপস্থিতির মধ্য দিয়ে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো কি তাই মনে করছে? সরাসরি এমন উত্তর না দিলেও তারেক রহমানের আগমন রাজনীতিতে স্বস্তি ফেরাবে বলে মনে করেন তারা। আমার ধারণা তিনি প্রায় একটা নতুন মানুষ হয়ে তিনি এখন ফিরছেন। খানিকটা প্রজ্ঞা, খানিকটা দূরদর্শিতা নিয়ে, খানিকটা লিডারশিপের খানিকটা ক্যারিজমা নিয়ে তিনি এখন ফিরছেন। বিদ্যমান যে রাজনীতিক সংস্কৃতি যে পর্যায়ে, এই সময় এটা একটা
গুরুত্বপূর্ণ একটা আমি মনে করি একটা উপাদান যুক্ত হবে। এই অস্থির সময়ে তার নিজের দলের জন্য, সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা, এটা আমরা মানে ইতিবাচকভাবেই দেখি। রাজনীতিবিদকে দেশের মাটিতে আসতে হবে, যতই চ্যালেঞ্জ থাক না কেন, এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে। এটাই জনপ্রত্যাশা এবং এটা এন্ড অফ দ্য ডে এটাই হলো বাস্তবতা। তফসিলের পর নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করেছে সব দল, তবে বিএনপির মধ্যে মনোনয়ন নিয়ে অসন্তোষ আছে। অন্য দলের নেতারা বলছেন তারেক রহমান আসলে শৃঙ্খলা ফিরবে। আমাদেরকে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এলাকায় কাজ করার ক্ষেত্রে হুমকি দিচ্ছে। আমার ধারণা যে আমার প্রত্যাশা বলবো যে তারেক রহমান সাহেব হয়তো এগুলোকে লাগাম টেনে ধরবেন, দলের মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। বিএনপির সব গোটা রাজনীতির ক্ষেত্রে এখানে ইতিবাচক একটা পরিবর্তন আনতে পারেন, যে সবাইকে আস্থার মধ্যে নেওয়া, একটা বোঝাপড়ার মধ্যে নেওয়া, এবং বাংলাদেশের তিনি যদি রাইটলি তিনি অ্যাক্ট করতে পারেন আগামী 1-2 দশক, এবং তার একটা অসাধারণ ভূমিকা পালন করবার একটা ঐতিহাসিক সুযোগ তার জন্য এটা কিন্তু আছে। বৃহস্পতিবার দুপুর 12টায় তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের মতো ব্যক্তিত্বের এমন আগমনে দেশের আগামী রাজনৈতিক সকল সংকটের অবসান হবে বলে মনে করছেন বিশ্লেষক ও নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে ষষ্ঠ আইন উপদেষ্টা দায়িত্ব অবহেলা করেছেন বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দুপুরে রাজধানীর শাহবাগের হাদি চত্বরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, 24 ঘন্টার মধ্যে হাদি হত্যায় বিচারিক ট্রাইব্যুনাল গঠন ও তদন্ত করতে হবে। দক্ষ গোয়েন্দাদের যুক্ত করার আহ্বানও জানান তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকারী, পরিকল্পনাকারী ও মদতদাতাদের গ্রেফতার ও ব্যাখ্যায় সংশ্লিষ্ট উপদেষ্টারা ব্যর্থ হয়েছেন। খুনিদের গ্রেফতার করতে না পারলে সরকারের পাশে থাকার দরকার নেই বলেও মন্তব্য করেন জাবের। এ সময় নির্বাচনী পরিবেশ নিশ্চিতের তাগিদও দেন তিনি। ওসমান হাদিকে যে খুন করেছে বা যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা খুনে সহায়তা করেছে, তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে গত 1 সপ্তাহ ধরে তারা খুনের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে আসামিকে গ্রেফতারের জন্য, সেই ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে। ওসমান হাদিকে শুধু ফয়সাল খুন করেনি, তার পেছনে আরো অনেকে আছে বলে অভিযোগ করেছেন মঞ্চ 24। দুপুরে মধুর ক্যান্টিনে মঞ্চ 24-এর সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আহ্বায়ক ফাহিম ফারুকী। বলেন, গোয়েন্দা সংস্থা নিষ্ক্রিয় থাকায় অপরাধীরা খুন করে পালিয়ে যেতে পেরেছে। এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। আসামিদের অতি দ্রুত গ্রেফতার করা না হলে জুলাইয়ের সব পক্ষকে নিয়ে আন্দোলনের ঘোষণা দেন তারা। এ সময় ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবিও জানানো হয়। শরীফ ওসমান হাদিকে হত্যার পেছনে শুধুমাত্র একক ফয়সাল জড়িত নয়, এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি একটি গ্রুপের সম্পৃক্ততার কথা আমরা মনে করছি, এবং তার কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্যই মূলত পরিকল্পিতভাবে রাজনৈতিক মহল, সাংস্কৃতিক মহল এবং এলাকার চাঁদাবাজ এবং অপশক্তিদের সম্মিলিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ব্যাপারটা অনেকটা ওয়েব সিরিজের গল্পের মতো। কাগজে কলমে ঋণ একজনের নামে, তাকে পাঠিয়ে দেয়া হয় মালয়েশিয়ায়, যাতে তার টিকিটও খুঁজে না পায় রিকভারি টিম। অন্যদিকে বেনামি ঋণের টাকা তুলে আড়াল থেকে 9-6 করে যাচ্ছে শক্তিশালী চক্র। চক্রের মূল হোতা স্বাস্থ্যের ঠিকাদার মিঠু। মাত্র 3000 টাকার ভাড়া দোকানের নামে ঋণ প্রায় 100 কোটি টাকা। 9 বছর আগে ঋণ দেয় এবি ব্যাংক। সরকারি হাসান মিসবার অনুসন্ধানে এর বাকিটা দেখব। পোশাক দেখে মনে হতে পারে কোনো বুজুর্গ। নাম হাবিবুর রহমান। শেখাচ্ছিলেন বেহেশতে যাওয়ার আমল। রাজধানীর মানিকনগরের এক রুমের ছোট্ট বাসায় থাকা এই হাবিবের নামেই আছে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ, কিন্তু দাবি করলেন জানেন না কিছুই, এমনকি জাতীয় পরিচয়পত্রও নেই তার।
আমি কোনো জানি না, এবং আমার থেকে আমার নামে কি লইছে না আমি তো কিছুই জানি না, এখনো কোম্পানি জানা না। সব অস্বীকার করে দোয়া দিয়েই বিদায় দিলেন প্রতিবেদককে। এই যে একটা মহাপথ, কালকে মতো দেখা হবে, 1 মিনিট দেখা হবে। 2 মাস পর হাতে আসে হাবিবুরের NID কার্ড। সেই সূত্রে পাওয়া গেল ব্যাংক ঋণের তথ্য। দেখা যাচ্ছে এবি ব্যাংকে তার ঋণ 95 কোটি টাকা। প্রতিষ্ঠানের নাম হাবিব অ্যান্ড সন্স। সেই প্রতিষ্ঠানের খোঁজে রাজধানীর ধলপুর। ঠিকানায় নেই হাবিব অ্যান্ড সন্সের নামগন্ধ। ঝুলছে মুরাদ লাইটিং হাউসের ব্যানার। এখন থেকে 14 বা 15 বছর আগের কথা। তখন মাত্র 3000 টাকায় এই দোকানটি ভাড়া নিয়েছিলেন হাবিবুর রহমান। দোকানে ছিল ছোট্ট একটি ওয়েল্ডিং মেশিন, সামান্য কিছু মালামাল। 10 ফিট বাই 6 ফিটের এই ছোট্ট দোকানে আর কত টাকা ঋণ পাওয়া যাবে? অথচ হাবিবুর রহমানকে এই দোকানের নামে দেওয়া হয়েছে বিপুল টাকা ঋণ। হ্যাঁ, হাসপাতালের কিছু মানে আসবাবপত্র বানাইতো, যেমন আপনার মিটার চেক করা বা এগুলো কিছু থাকে না, ওরকম কিছু বানাইতো। তার যে যন্ত্রপাতি ছিল 20,000 টাকার যন্ত্রপাতি ছিল না, সেখানে 1000 কোটি টাকা তো ভালো কথা, আমার মনে হয় লক্ষ টাকা কেউ লোন দেবে না। এসব তথ্য নিয়ে 1 মাস পর আবারও মানিকনগরে হাবিবুরের বাসায়। বাসাটিতে উঠেছেন নতুন ভাড়াটিয়া। বন্ধ হাবিবুরের ফোন। না, আমি তো নতুন আসছি, মানে আমার 1 মাস হয়নি এখানে আসা। নতুন ঠিকানা না পেলেও জানা গেল পাশের এলাকার মসজিদে নামাজ পড়তে আসেন তিনি। সেখানেই অপেক্ষা আমাদের। জোহরের আজান হয়, নামাজের জন্য আসছেন মুসল্লিরা। আসলেন হাবিবুর রহমানও। নামাজ শেষে হাবিবুরকে অনুসরণ। পাওয়া গেল তার নতুন ঠিকানা। এখন কিভাবে সব অস্বীকার করবেন হাবিবুর? বাধ্য হলেন মুখ খুলতে। জানালেন তার নামের ঋণটি নেওয়া হয় 2016 ও 17 সালে। এর পেছনে স্বাস্থ্যের ঠিকাদার মোতাজ্জিরুল ইসলাম মিঠু ও তার ভাই। করলো কারা? মিঠু। মিঠু পুরো নাম কি? মিঠু। অফিসের নাম কি? লেক্সিকন। মানুষকে কে পাঠালো? ওনারাই। ঋণের টাকা ব্যাংক থেকে তুলে নেবার পর হাবিবুর রহমানকে পাঠানো হয় এই মালয়েশিয়াতে। উদ্দেশ্য, সেই টাকা যেন কখনোই পরিশোধ করতে না হয়। হাবিবুর রহমানকে মালয়েশিয়াতে প্রতি মাসে থাকা খাওয়ার জন্য 1 লাখ করে টাকা দিত চক্রটি। এরপর একসময় সেই টাকা দেয়া বন্ধ করে দেয় তারা। তখন হাবিবুর রহমান 2024 সালে ফেরত যান বাংলাদেশে। হাবিবুরের বয়স এখন 82 বছর। বয়সসীমার কারণে ঋণের কাগজ ঠিক রাখতে NID জালিয়াতি করে তার বয়স কমানো হয় 27 বছর। হাবিবুরের নামে এবি ব্যাংকের 615তম সভায় ঋণের অনুমোদন দেয় বোর্ড। তখন ঋণ বিভাগের প্রধান ছিলেন মশিউর রহমান চৌধুরী। 1 বছর পর তিনি দায়িত্ব পান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের। কোনো জামানত বা বন্ধক ছাড়া কিভাবে এত কোটি টাকা ঋণ দেয়া হলো হাবিবকে? সাধারণত ব্যাংকটির ঋণ পেতে পূরণ করতে হয় 36টি শর্ত। অনেক সময় আসলে আমরা অনেক লোন দিতে না চাইলেও রাজনৈতিক প্রেশার থাকে, বিভিন্ন রেগুলেটরদের প্রেশার থাকে, এবং যার জন্য আমাদের পরিপ্রেক্ষিতে লোনটা দিতে হয়েছে। বাট এখন আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমরা আসলে এই মুহূর্তে কোনো প্রেশারের সম্মুখীন হচ্ছি না, এবং আমরা কোনো লোন এরকম অনিয়ম করে দিচ্ছিও না। কাগজে যা আছে হাবিবুরের নামে ঋণের পরিমাণ কি তাই নাকি আরও বেশি জানালেন তিনি নিজেই। 300 না, অনেক বেশি। আপনি কত শুনছেন? আমি শুনছি 12 উপরে শুনছি। 1200 কোটি। আপনার সাইন ছাড়া কিভাবে উঠাবে? কেমনে আল্লাহ জানে। ঋণের সকল তথ্য থাকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা CIB-তে। সেখানে তথ্য আছে 100 কোটিরও কম। প্রশ্ন হচ্ছে, সেখানে বাকি তথ্য নেই কেন? যখন তদন্ত করা হবে তখন তদন্ত টিম বিষয়টার গভীরে প্রবেশ করবে। কোনো ক্যামোফ্লেজের আশ্রয় নেওয়া হচ্ছে কিনা অবশ্যই তদন্ত টিম প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখবে। এতে প্রকৃত ঋণের চিত্র ফুটে আসবে বলে আমরা আশা করি। ঠিকাদার মিঠুর অফিস রাজধানীর বনানীতে গিয়ে পাওয়া যায়নি কাউকে। লেক্সিকনের নেম প্লেটও বদলে ফেলা হয়েছে। লিজন অফিস নাই কে জায়গায়, কোম্পানি এরকম নামে কোনো অফিস নেই।
ঠিকাদার মিঠুদের হাত কতটা লম্বা তার একটি নমুনা হয়ে থাকবে এই বেনামি ঋণ। এত কথা কি করতে হয় করেন গেছেন। যার নামে এই ঋণ, সেই হাবিবুরের বয়স এখন 82 বছর। তার ঋণ পরিশোধের সামর্থ্য নিয়েও আছে প্রশ্ন। আর ঋণের নথির কোথাওই তো শাস্তের ঠিকাদার মিঠুর নামই নেই। তাহলে এই শত কোটি টাকার ঋণের আদায় হবে কিভাবে? সেই সময়ের ব্যাংক কর্তৃপক্ষ আর লুটেরা চক্র, ব্যাংক লুটপাটের এ যেন যৌথ প্রযোজনা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় এখনো পর্যন্ত 17 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে মোট 31 জনকে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ। জানানো হয়, প্যানেল কোড, সাইবার অ্যাক্ট ও এন্টি টেরোরিজম সহ 4টি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ কেন শক্ত অবস্থান নেয়নি এমন প্রশ্নের উত্তরে বলা হয়, হতাহতের ঘটনা এড়াতেই শক্ত অবস্থানে যায়নি পুলিশ। তবে আগামীতে এই ধরনের তথ্য পেলে আরো সতর্ক থাকবে পুলিশ। পরিচিত কিছু মুখ অনলাইনে এসে খারাপ উদ্দেশ্যে উস্কানি দিচ্ছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়। একই সঙ্গে অপরাধীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে পুলিশ। গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে। ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। গণ অভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনাকে বারবার চাপ প্রয়োগ করেন সালমান এফ রহমান। এমনকি 4.5 লাখ ছাত্র জনতাকে মামলা দিয়ে হয়রানি ও রিমান্ডে নেওয়ার নির্দেশের অভিযোগও আনা হয় আনিসুল হকের বিরুদ্ধে। প্রসিকিউশন মিরপুর এলাকায় অন্তত 50 জনকে হত্যার অভিযোগ আনে তাদের বিরুদ্ধে। পরে আসামিদের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত 4 ডিসেম্বর এই মামলায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই মামলার পরবর্তী শুনানি 4 জানুয়ারি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ চারখানপুলে 6 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আসামিপক্ষ। মানবতাবিরোধী অপরাধের মামলার 5 বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আপিল করেন। আপিলের বিষয়টি নিশ্চিত করেন আব্দুল্লাহ আল মামুনের পরিবার। এর আগে গেল 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন। এই মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আরেকটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। পরে তাদের সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। উচ্ছৃঙ্খল জনতা বিভিন্ন স্থানে মব তৈরি করে আক্রমণ করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে। এটি গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির ঘোষণা উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, বিভিন্ন ইস্যুতে সারা দেশে একের পর এক আক্রমণ হচ্ছে। এভাবে চললে গণতন্ত্র শক্তিশালী হবে না। রিজভী আরও বলেন, মানুষ 17 বছর ভোট দিতে পারেনি, তারা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য একটি চক্র কাজ করছে, তাদের সেই সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতারা। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে, নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে, এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না।
গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কর্মসূচিতে সংহতি জানিয়ে অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মব সন্ত্রাস রোধে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি, শুধু ভবন পোড়াতে নয়, হামলাকারীরা সেদিন সাংবাদিকদেরও হত্যা করতে এসেছিল। অনুষ্ঠানে জানুয়ারিতে ঢাকায় সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা দেন নোয়াব সভাপতি। রাজনৈতিক মতভিন্নতা, আদর্শিক লড়াই কিংবা পছন্দ অপছন্দের তালিকা সরিয়ে একসাথে প্রতিবাদী কর্মসূচিতে হাজির বিভিন্ন রাজনৈতিক দল, মত আর পথের মানুষ। সচরাচর যার দেখা মিলে না খুব একটা। এর আগে গণমাধ্যমে হামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের যৌথ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানাতে আসেন বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা, ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যমের জন্য ভয়ঙ্কর সেই দিনের কথা তুলে ধরেন ডেইলি স্টার সম্পাদক। 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. কয়েকশো শিক্ষার্থীর সচিবালয়ে ঢুকে পড়ার মাধ্যমে এই মব সন্ত্রাসের সূচনা উল্লেখ করে নাগরিক সমাজ ও অধিকার কর্মীরা বললেন, মত প্রকাশের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র বিকশিত হয় না। এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছে? ওনারা সকলেই বলেছেন নিরাপত্তার অভাব, এবং এই নিরাপত্তার অভাবটাকেও ওনারা বহুভাবে ব্যাখ্যা করেছেন। এটা নারীদের ক্ষেত্রে সত্য, ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে সত্য। গণরোষকে একটা অস্ত্র বানিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে হামলা করা হয়েছে, আবার যাতে গণমাধ্যমের মাধ্যমে যারা কাজ করে সবাইকে ভীতি দেখাবার জন্য। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিচি যারা এই আক্রমণের সম্মুখীন হয়েছেন, এরাই হয়তো প্রথম না এবং এরাই শেষ না। সেজন্য আমাদের সবাইকে একসাথে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ। সামগ্রিক ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের উপর হামলা গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আমি আপনাদের আহ্বান জানাবো, শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতে হবে। হামলাকে কেবল রাজনৈতিকভাবে না দেখার আহ্বান ছিল এহসানুল মাহবুব জুবায়েরের। আর নাহিদ ইসলাম বললেন, পুরো ঘটনাই নির্বাচন বাধাগ্রস্ত করার পরিকল্পিত অপচেষ্টা। এখন যেটা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। এটি কোনো রাজনৈতিক দিক বিবেচনা করলে শুধু আলোচনা করলেই হবে না, এটার সাথে গভীর ষড়যন্ত্র জড়িত। অনুষ্ঠানে সংগতি জানান সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। অগণতান্ত্রিক শক্তিসমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও কর্মসূচিতে সংহতি জানিয়ে দ্রুত নির্বাচিত সরকারের দিকে ধাবিত হওয়ার তাগিদ দেন। সচিবালয় থেকে যে শুরু হয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। উত্তরের জেলার ঠাকুরগাঁয়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। শীত বস্ত্রের অভাবে বিপাকে শ্রমজীবী মানুষ, বেড়েছে শীতজনিত রোগ। তবে শীত মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। ধীরে ধীরে আড়মোড়া ভাঙছে সূর্যি মামা। ঠাকুরগাঁয়ে ভীষণ শীত, সেই শীতে যেন কাবু স্বয়ং প্রকৃতি। দূরে দূরে দেখা যাচ্ছে কৃষকের আবছা ছায়া, যেন কুয়াশার বুক চিরে স্বপ্নের মতো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছেন তারা। হাড় কাঁপানো শীতে কৃষকদের পোহাতে হচ্ছে নানা সমস্যা, তবু সকাল হতেই ছুটতে হচ্ছে পেটের দায়ে। কুয়াশা না হলেও
কালকে তো 1টা পর্যন্ত ছিল দুপুর। আমরা তো দিন মজুর করে খাই, আমাদের তো মনে করি যে এই শীত পড়লে তো আমাদের কাম কাজ নাই, আমরা ওই কোনোদিন না খায়া থাকি, কোনোদিন পাই, কোনোদিন খাই নাই। সন্ধ্যার পরে থাকা যায় না, সকালটাও একটু কম, সন্ধ্যার পরে বেশি ঠান্ডা। ঠান্ডা, ভাড়া ভোটটা কমে গেছে। আগে যেমন 500 টাকা ভাড়া মারতাম, এখন 250-300 টাকার মধ্যেই ভাড়া হচ্ছে। যাত্রীও খুব কম উঠতেছে গাড়িতে ঠান্ডার কারণে। ধানের শীষ এখনো আসেনি, কাঁচা সবুজ ধানের ক্ষেত জুড়ে নেমেছে কুয়াশার আস্তরণ। পাতা ছুঁয়ে ছুঁয়ে রাতভর জমেছে শিশির। এমন শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ আর চাপ বাড়ছে হাসপাতালে। ঠাকুরগাঁয়ে প্রচুর রুগী, এই রুগী সেটা হচ্ছে একটা বেডে 3 জন করে রুগী আছে। ঠান্ডার কারণে হওয়ার পরে নিউমোনিয়া দিচ্ছে, জন্ডিসে ধরছে। এখন ওখান থেকে ওষুধটা চাচ্ছে না, এখন ঠান্ডা অনেক লাগছে। আর ভাগ্যের সমস্যা ঠান্ডার জন্য নিউমোনিয়া হয়েছে। আমরা গত 3 দিন ধরে আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি আছি। আমাদের আজকে এ পর্যন্ত প্রায় 190টা রোগী আমাদের এখানে অবস্থান করতেছে এবং এর মধ্যে সকাল থেকে আরো প্রায় 20টার মতো পেশেন্ট আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে। ডায়রিয়া রোগ যেটা আমরা বলি, যে বাচ্চারা পাতলা পায়খানা, বমি, সঙ্গে পেট ব্যথা, খাইতে পারতেছে না, ডায়রিয়া রোগীর সংখ্যাটা আমাদের একটু বেশি বেড়ে গেছে। দিনের শুরুতে রীতিমতো হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, এক হাত দূরের জিনিসও দেখতে কষ্ট হচ্ছে, ফলে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। জেলা প্রশাসন জানিয়েছে সরকারের নানা প্রস্তুতির কথা। শীতার্ত অসহায় মানুষদের জন্য অব্যাহত রয়েছে নানা কর্মসূচি। আমরা 15 লক্ষ টাকা পেয়েছি শীত বস্ত্র ক্রয়ের জন্য এবং 1000 কম্বল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। সেগুলো উপজেলা ওয়ারি বিতরণ হয়ে গিয়েছে। আর বেসরকারি পর্যায় থেকেও কিছু শীতবস্ত্র পাওয়া গিয়েছে, সেগুলো বিতরণের কাজ চলছে। জেলায় গত এক সপ্তাহে গড় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। শরীফ ফারুকি, যমুনা নিউজ। ঘোষিত সময় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে রাশিয়া। সে লক্ষ্যে সহিংসতা ও দুশ্চিন্তা কমানোর তাগিদ দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিনের। পাশাপাশি পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন যত দ্রুত সম্ভব কমানোর পরামর্শ তার। মৌখিক অনুরোধ পেলেও আনুষ্ঠানিক চিঠি না পাওয়া পর্যন্ত নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সুযোগ নেই বলেও জানান রুশ রাষ্ট্রদূত। তফসিল ঘোষণার পর ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা এবং তার জেরে নানা অস্থিরতা, একের পর এক সহিংস ঘটনা ভাবিয়ে তুলেছে বিদেশিদেরও। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি রাশিয়ার রাষ্ট্রদূত। বলছিলেন নির্ধারিত সময়ে ভোট নিয়ে আশাবাদী তিনি, তবে চলমান অস্থিরতা ও সহিংসতা কমানোর আহ্বান তার। আমরা সহিংসতা মুক্ত শান্তিপূর্ণ ভোটের পক্ষে, সেজন্য নির্বাচনের অনুকূল পরিবেশ লাগবে, আর এটা করতে গেলে চলমান নানা উত্তেজনা কমানোর উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বেশ সখ্য রাশিয়ার, ফলে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন নিয়েও অবগত রাশান দূত। দিল্লিতে বাংলাদেশ হাউসে হামলার চেষ্টা কিংবা চট্টগ্রামে সহকারী ভারতীয় হাইকমিশনারের বাসার সামনে বিক্ষোভ, এসব ঘটনা ভূ রাজনীতিতে সংকট বাড়াতে পারে বলেও ধারণা তার। বাংলাদেশ ভারত চলমান উত্তেজনা কমানো গুরুত্বপূর্ণ। এটি যত দ্রুত কমানো সম্ভব হবে তত ভালো। আমরা অন্য দুই দেশের সম্পর্কে হস্তক্ষেপ করি না, যেমন কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান সংকটে আমরা মাথা ঘামাইনি। বাংলাদেশ ভারত সম্পর্ক এই দুই দেশই ঠিক করবে। ব্রিফিংয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের চুক্তি ও নির্মাণ কাজে রাশিয়া কোনো অনিয়ম করেনি বলেও দাবি করেন রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভেঙে যাওয়ার শঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। দেশটির দক্ষিণাঞ্চলের হাদ্রামাউথ ও মাহারা প্রদেশ দখলের দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC। এই বিজয় উদযাপনে রোববার এডেন শহরের রাস্তায় নেমে আসে সংগঠনটির শত শত সদস্য ও সমর্থক। দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বহুদিন ধরে তৎপর STC। তাদের কর্মকাণ্ড দেশটিতে আবারও উস্কে দিতে পারে গৃহযুদ্ধ, সতর্কবার্তা জাতিসংঘের। সাউথ আরাবিয়ার পতাকা হাতে রাস্তায় শত শত মানুষ, স্লোগানে মুখরিত প্রান্তর, চলছে বিজয় উদযাপন। তবে এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন ভেঙে যাওয়ার বিরাট শঙ্কা।
কারণ আদতে স্বাধীন দক্ষিণ ইয়েমেনের প্রস্তাবিত নামই সাউথ আরাবিয়া। আর এই অঞ্চল স্বাধীন করার লক্ষ্যেই 2017 সালে যাত্রা শুরু করে দক্ষিণাঞ্চলের প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC। লক্ষ্য পূরণে বেশ এগিয়ে যাওয়ার দাবিও করেছে সংগঠনটি। বলছে সম্প্রতি হাদ্রামাউত ও মাহরা প্রদেশের দখলও এসেছে তাদের হাতে। STCর দাবি, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সবকটি প্রদেশেই এখন তাদের শক্ত অবস্থান। আর এ জয় উদযাপনে রোববার এডেন শহরের রাস্তায় জড়ো হয় তাদের সমর্থকরা। আমরা এখানে এসেছি সাউথ আরাবিয়ার রাষ্ট্র ঘোষণার দাবিতে। এটা আমাদের বৈধ অধিকার। 1994 সালে গ্রীষ্মে আমাদের দেশ দখল করা হয়েছিল। আজ ঘোষণা করছি, আমরা নিজেরাই নিজেদের দেশ এবং সম্পদ পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত। সাউথ আরাবিয়ার মানুষের সম্মানজনক জীবন উপভোগের সময় এসেছে। আশা করি প্রেসিডেন্ট জনগণের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং আজ যা হচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরবেন। ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, আর পিছিয়ে যাব না আমরা। ইয়েমেনের এমন পরিস্থিতি নিয়ে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তার সতর্কবার্তা, প্রায় 1 দশক পুরনো গৃহযুদ্ধকে আবারও উস্কে দিতে পারে দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের এসব কর্মকাণ্ড। তবে এ ব্যাপারে ইয়েমেন সরকারের পক্ষ থেকে এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো বিবৃতি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের একটি গুরুত্বপূর্ণ জোটসঙ্গী STC। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে থাকলেও দেশটির অখণ্ডতার প্রশ্নে দুপক্ষের মাঝে রয়েছে চরম দ্বন্দ্ব। অতীতে এডেন সহ বিভিন্ন অঞ্চলে STC ও সরকারপন্থী বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষের রেকর্ডও রয়েছে। রেজবানা সায়মা, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।